নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চিন্ময় প্রভু বাংলাদেশের আগে তাকে রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত করে জেলে পাঠানো হয়েছিল। তারপর জামিনের চেষ্টা, বারবার চেষ্টা, প্যারোলের চেষ্টা, কোনো কিছুতেই কাজ না হয়ে ভারত সরকার বারবার তার অসন্তোষ জানিয়েছে। এবার তার উপর রাষ্ট্রদ্রোহের ওপর তার উপর খুনের ধারা যুক্ত করে দেওয়া হলো। ৩৮ জনের বিরুদ্ধে যুক্ত করা হলো। নির্দিষ্ট একজন আইনজীবীকে খুনের জন্য নাকি চিন্ময় প্রভু দায়ী, সেই ধারাটাকে সম্প্রতি যোগ করা হলো বাংলাদেশ। আমরা কেউ খবর রাখছি না, আমরা খবর রাখছি মনোজিৎ দিনের পর দিন কীভাবে এই বাংলায় সন্ত্রাস চালিয়েছে, কলকাতার বুকে সন্ত্রাস চালিয়েছে, এবং এই মনোজিৎ কালচার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে কীভাবে বিস্তৃত করেছেন। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে মামলা হয়েছে, সমস্ত ইউনিয়ন রুমগুলো সিল করে দিয়েছেন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি খালি ভাবছিলাম, আমরা সবাই ভুলে গেলাম চিন্ময় প্রভুর কথা। মানুষটা কীভাবে লড়াই দিচ্ছিলেন, সংখ্যালঘুদের হয়ে লড়াই দিচ্ছেন বাংলাদেশের বুকে। সেখানে তোষণবাজ বলবো না, প্র্যাকটিক্যালি মৌলবাদী ইউনূস সরকার তাকে ফাঁসির আসামি হিসেবে প্রায় প্রস্তুত করে ফেলেছে। তাকে খুনের দায়ে অভিযুক্ত করে শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহ মামলার সঙ্গে সঙ্গে খুনের দায়ে অভিযুক্ত করে ফেলা হয়েছে। ফলত বাংলাদেশে যা হয় মৌলবাদী শাসনে শেষ পর্যন্ত হয়তো তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এ তো গেল বাংলাদেশের কাহিনী। কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিন্ময় প্রভু নিয়ে কোনো কথা বলছেন না কেন? একটি শব্দ কেন উচ্চারণ অন্তত আমি শুনিনি। আপনারা শুনেছেন কিনা জানি না, শুনলে জানাবেন, আমি সেটাও সম্প্রচার করব। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সে ব্যাপারে নীরব কেন, চুপ কেন, কেন কোনো কথা বলছেন? আমি কেন এই কথাটা বলছি জানেন? কিছুদিন আগে আমার হঠাৎই মনে পড়লো, আজকে এই প্রতিবেদন প্রস্তুতি নেওয়ার সময় আপনারা জানেন যে বাংলাদেশের যিনি এই কলকাতায় যিনি ডেপুটি হাই কমিশনার এবং দিল্লিতে যিনি হাই কমিশনার হিসেবে আছেন বাংলাদেশের, তাঁরা দুজন হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন নবান্নে, মনে আছে? সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পরে একটা ছবি বাইরে রিলিজ করেছেন, কিন্তু কোনো বাইট দেননি। আমার সেই ঘটনাটা কেন মনে পড়লো, আমি সেই তথ্য দিয়ে আপনাদের কাছে বলছি। তার ঠিক একদিন না দু তিন দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছারি বাড়িতে, রবীন্দ্রনাথের একটা বাড়িতে ভাঙচুর হয়েছিল, যেটা বাংলাদেশে ছিল, এবং লোকাল একটা গণ্ডগোলের জন্য ভাঙচুর হয়েছিল। সেই ভাঙচুরের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে সেটা রাজ্যের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত অসন্তুষ্ট নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার ঠিক সেই সময় মনে হচ্ছিল ডাল মে কুচ কালা হয়। আমি আপনাদের যুক্তি দিয়ে বলছি, যদি তথ্য ভুল হয় বলবেন। শান্তিনিকেতনে যখন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা হয়, তখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে কোনো প্রেস বিবৃতি দেন না। অথচ অন্তত আমার চোখে পড়েনি, আমি ভুল হলে সেটা আপনারা জানাবেন। অথচ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে একটা স্মৃতিবিজড়িত বাড়ি, সেখানে একটু ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুর নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। প্রথমে মনে হচ্ছিল বেশ করেছেন, ঠিকই তো করেছেন, করা তো উচিত। পেছনে লুকিয়ে আছে অন্য গল্প। আমি সেই কাহিনিটা আপনাদের কাছে বলি। আমার মন বলছিল যে এই কাছারি বাড়িতে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পেছনে লুকিয়েছিল ভারতবর্ষের বাংলাদেশের হাই কমিশনারের পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা। কোনো একটা সার্কিট তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে খুব পারদর্শী। বাংলাদেশ হাই কমিশনের হঠাৎ কী প্রয়োজন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার? বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের কী হঠাৎ দরকার ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার? পরবর্তীকালে শুনেছি যে বাংলাদেশের হাই কমিশনার তিনি বলেছেন যে আমরা কাছারি বাড়ির ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে বলার জন্যও এসেছি, এবং সৌজন্য সাক্ষাৎ, মিষ্টি, শাড়ি সমস্ত নাকি নিয়ে এসেছিল। সেটা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো প্রেস বিবৃতি ছিল না। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার কলকাতা অফিস থেকে একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল, পরবর্তীকালে দেখেছি। লজিকটা ছিল, এবং ঠিক তারপরের দিন, আমি তারপরে ঘটনাটা বলি, তারপরেই দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুশব্যাক পলিসি ভারত সরকারে কেন পুশব্যাক করা হচ্ছে, কেন পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হচ্ছে না, কেন জোর করে বাংলাদেশিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের মানুষেরা কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে সরব হলেন। তার আগে একাধবার বলেছেন, কিন্তু এইবারে বাংলাদেশ হাই কমিশনে দেখা করে যাওয়ার পর খুব সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী প্রেসের সামনে। আমি দুয়ে চার মেলাচ্ছিলাম অঙ্কটা। বাংলাদেশের হাই কমিশনার এলেন, তার প্রেক্ষাপটটা তৈরি করার জন্য, এটা আমার মন বলছে, আমার লজিকটা যদি ভুল হয় আপনারা বলবেন, তার প্রেক্ষাপটটা তৈরি করার জন্য কাছারি বাড়ি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন। আচ্ছা, আজকে চিন্ময় প্রভুকে যখন ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা ফাইনাল হয়ে গেছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন চিঠি দিচ্ছেন না? কেন তিনি চুপ রয়েছেন? কিসের জন্য চুপ রয়েছেন?
চিন্ময় প্রভু মানুষ নন। আমি বলছি চিনে রাখুন, আমি বলছি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করুন, খুব খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট আছে। চিন্ময় প্রভু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি প্রকাশ্যে করুন একটা প্রেস কনফারেন্স করুন, নবান্ন থেকে বসে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাব করে যে প্রেস কনফারেন্সগুলো করেন না, কত রাজনৈতিক বক্তব্য রাখেন, কত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিরোধী বক্তব্য রাখেন। একটা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলুন তো, চিন্ময় প্রভুকে ফাঁসিতে লটকানোর ব্যাপারে কেন চুপ? কিসের জন্য সাইলেন্ট আপনি? কাকে খুশি করার জন্য? কাদের খুশি করার জন্য? প্রশ্নটা আসবে মনে। বিশ্বাস করুন, যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। চিন্ময় প্রভুর ছবিটা যখন বারবার করে দেখছি না, 25শে নভেম্বর 2024 তাকে গ্রেফতার করা হয়েছিল। 30শে নভেম্বর একটা কেস রুজু করা হয়েছিল। প্রথম দিকে তাকে রাষ্ট্রদ্রোহের জন্য গ্রেফতার করা হয়েছিল। হঠাৎ জানা গেল যে যখন বারবার জামিনের চেষ্টা করছেন, প্যারোলে মুক্তির চেষ্টা করা হচ্ছে, যখন শেষ পর্যন্ত তাকে ফাঁসি মানে তাকে খুনের আসামি হিসেবেও অভিযুক্ত করে দেওয়া হলো। প্ল্যানটা বুঝতে কোনো অসুবিধে হয় বলুন তো? মোহাম্মদ ইউনূসের মতো শয়তান লোক বাংলাদেশের প্রধান হিসেবে বসে রয়েছেন, সেখানে হিন্দুদের ওপর কী নির্যাতন হচ্ছে নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারত সরকার থেকে বারবার প্রেশার দেওয়া হচ্ছে। সাম্প্রতিককালে বাণিজ্য পথের রেস্ট্রিকশন ইম্পোজ করার পেছনেও তো ভারত সরকারের, মোহাম্মদ ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করা। একের পর এক রেডিমেড গার্মেন্টস, সুতো, তারপর কাঁচা পাট সমস্ত বন্ধ করে দেওয়ার পেছনেও তো একটা লজিক কাজ করছে, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার একটা চিঠি লিখুন না ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, তার অসন্তোষ ব্যক্ত করে চিন্ময় প্রভুকে নিয়ে, এবং সেটা একটু প্রকাশ্যে মিডিয়াতে একটু টেলিকাস্ট করুন। আর নবান্ন থেকে বসে আমি প্রধানমন্ত্রী ভাব করে একটা প্রেস কনফারেন্স করে ফেলুন। আমরা খুশি হব, আমরা সন্তুষ্ট হব, যে বুঝবো যে অন্তত চিন্ময় প্রভুর জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মন কাঁদে। পুশব্যাকে যাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুধু তাদের জন্য মন কাঁদে না, চিন্ময় প্রভুর জন্যও মন কাঁদে। জানতে চাই, শুনতে চাই, বাংলার মানুষ হিসেবে শুনতে চাই। আমি জানি না কত দুর্ভাগ্য নিয়ে আমরা বাঙালিরা জন্মেছি যে এই ধরনের একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। মুখ্যমন্ত্রী সমালোচনা করার জন্য বলছিলাম, আমার বিশ্বাস করুন চিন্ময় প্রভুর জন্য বড় যন্ত্রণা হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। শয়তানি হচ্ছে কলেজে, এটাতে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা ডাকাত সব ক্রিমিনালগুলোকে ইউনিয়ন রুমে ঢুকিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ একদম সমস্ত কলেজের তালা লাগাতে বললেন। বিশ্ববিদ্যালয়ের এগুলোতে শান্তা দেবী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কিছুদিন আগে বেশ কিছু কমন রুম বন্ধ করেছেন, ইউনিয়ন রুম বন্ধ করেছেন। সেই সময় দাঁড়িয়ে যখন আমরা সবাই এইসব নিয়ে ব্যস্ত, সাইলেন্টলি বাংলাদেশে কিন্তু এই অপারেশন হচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেসব নিয়ে চিন্তা নেই, তার কোনো উদ্বেগ নেই। চিন্ময় প্রভুকে নিয়ে কোনো উদ্বেগ নেই। কেন? কাউকে খুশি করতে হবে তো। চিন্ময় প্রভু নিয়ে কথা বললে তারা তো অখুশি হয়ে যেতে পারে। আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে ইসকনের যে ব্যক্তি এখন দীঘার রথযাত্রায় যান, তিনি একটু প্রেস বিবৃতি দিন না চিন্ময় প্রভু নিয়ে। কেন দিচ্ছেন না? কেন তিনি চুপ? আমি এই কথাটা বলে আমি একটু পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে চলে আসবো। একটা খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটছে যেটা নিয়ে একটু বলা দরকার। দীঘার রথযাত্রা হয়ে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচুর কয়েক কোটি টাকা খরচা করেছেন, মানে শুধু ওই রথযাত্রা পরিকল্পনা নিয়ে 5-7টা জেলা থেকে আমি খুব শুনছিলাম, সত্যি কি মিথ্যে আমি জানি না, 5-7টা জেলা থেকে প্রচুর পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ডিপ্লয় করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে, এলাই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। সেটা তো গিয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন, সেটার জন্য রাজীব কুমার রাত জেগে রাত 12টা-12:30টার সময় রথ ট্রায়াল রান দিয়েছেন। ভাবুন, যখন তামান্না মারা যাচ্ছে, যখন মনোজিৎরা এই কাণ্ড করছেন, তখন রাজীব কুমারের আসল কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে রথ পরীক্ষা করা। তো সেটা করেছেন, ঠিক আছে, আমি বুঝলাম। সম্ভবত বিনীত গোয়েলও গিয়েছিলেন, আমি দেখছিলাম, ছবিতে দেখছিলাম, ভিডিওতে দেখছিলাম। তো যাই হোক, 5 জন মন্ত্রী সেখানে ছিলেন। গত 2 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নতে একটা হাই লেভেল মিটিং করেছেন দীঘার রথযাত্রা নিয়ে। তার আগে প্রশাসনিক পুলিশ সমস্ত বিশাল মিটিং করেছেন, সে ঘটনা আমরা সবাই জানি। দীর্ঘ প্রস্তুতি ছিল, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সবাই ঝাঁপিয়ে পড়েছিল, শয়ে গাড়ি দীঘা ছুটেছিল যে আমি বড় হিন্দু এটা প্রমাণ করার জন্য। ঠিক আছে, করেছেন, সে তো গেল একটা দিক। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেই দীঘাতে রথ টানতে গিয়ে রথের চাকা বিগড়ে গিয়েছিল। এটা আপনারা জানেন কিনা জানি না, রথের চাকা বিগড়ে গিয়েছিল। তারপর দ্রুত তাড়াতাড়ি রিপেয়ারিং করে রথটাকে টানা হয়েছিল। রথের দড়ি পুলিশ জুতো দিয়ে মারাচ্ছে দেখেছি। রথের মানে রথ টানা হচ্ছে, সবে টানা শুরু হয়েছে, দড়ি প্যাকেটে করে পুলিশ বিলি করছে লোকজনের কাছে। পুলিশের সেটা কাজ,
সেটাও আমরা শুনেছি, আমরা দেখেছি, সে ভিডিও দেখেছি, ভাইরাল হওয়া ভিডিও দেখেছি। আমরা এটাও জেনেছি যে 60 জন কর্মীকে 5,000 টাকা করে রাজীব কুমার দেওয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে 60 জন কর্মী তারা ভলেন্টিয়ার বিভিন্ন জায়গা থেকে এসছেন, তাদের 5,000 টাকার ইনাম দেওয়া হয়েছে, 3 লাখ টাকা সেখানে গেছে। আমরা এটাও জেনেছি যে যারা সিভিল ডিফেন্সের লোক এবং পুলিশ তাদেরও যথেষ্ট বকশিস দেওয়ার কথা, মানে টাকা দেওয়ার জন্য বলে দিয়েছেন এসপিকে, পূর্ব মেদিনীপুরে এসপিকে। ডিএ দেওয়ার টাকা নেই, চাকরি দেওয়ার টাকা নেই, অথচ এগুলো দেওয়ার টাকা আছে। এবং রাজীব কুমার সেটা ইনস্ট্রাকশন দিচ্ছে, সেটা সংবাদ মাধ্যমে পড়েছে, হয়তো সিভিক পুলিশদেরও দেওয়া হয়েছে, সেটা তো অন্য দিক। আমি ভাবছিলাম একটা প্রশাসন, একটা রাজ্য সরকার, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য এসব তো করলেন। এবার উল্টো রথযাত্রা কী করছেন এই খবরটা নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু সেভাবে সোচ্চার হলো না, সম্প্রচারণ। উল্টো রথযাত্রা নিয়েও একটা হাই লেভেল নবান্নতে মিটিং করেছেন, এবং সেই মিটিংয়ে দেখছিলাম ডান দিকে বসে রয়েছেন মনোজ পান, চিফ সেক্রেটারি, তারপরে বসে রয়েছেন সম্ভবত হরিকৃষ্ণ দ্বিবেদী, তারপরে বসে রয়েছেন রাজীব কুমার। দেখুন, এদের কোনো কাজ নেই, এরা উল্টো রথযাত্রা নিয়ে মিটিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসছেন। বাঁদিকে দেখলাম অরূপ বিশ্বাস গানে গানে কি মুখ্যমন্ত্রীকে বলছেন, তার পাশে আরও মন্ত্রী বেচারামকে দেখছিলাম, মন্ত্রীরা বসে রয়েছেন। যে লেটেস্ট ডেভেলপমেন্ট, আমি মানে দুটো খবর আপনাদের বলছি, আমি চমকে উঠছিলাম, শিহরিত হয়েছিলাম। চিন্ময় প্রভুকে নিয়ে যার কোনো উদ্বেগ নেই, তিনি নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্য হাই লেভেল মিটিং করছেন উল্টো রথযাত্রা নিয়ে, এবং অন্যান্য বিষয় হয়তো ছিল। সেই ছবিটা আবার সংবাদ মাধ্যমে রিলিজ করে দিয়েছেন যে আমি দেখো এটা মিটিং করছি। এবং সেই মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে, ভাবতে পারেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন, যে উল্টো রথযাত্রা উপলক্ষে একটা এয়ার অ্যাম্বুলেন্স যেন ওখানে ব্যবস্থা হয়। একটা উল্টো রথযাত্রা উপলক্ষে একটা এয়ার অ্যাম্বুলেন্স যেন দীঘাতে থাকে। আমি মিডিয়ার রিপোর্টে যা বেরিয়েছে আমি সেখান থেকে আপনাদের কোট করছি। আমি চমকে উঠলাম। আর কতভাবে টাকা নষ্ট করবেন এই মহিলা, কতভাবে টাকা নষ্ট করবেন। আমি বলছি কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে চুরি বাঁচানোর জন্য আইনজীবীদের দিয়ে কেসে লড়েন প্রত্যেক দিন। কোটি কোটি টাকা একটা সরকারের চলে যাচ্ছে। সেই সময় দাঁড়িয়ে উল্টো রথযাত্রা এয়ার অ্যাম্বুলেন্স দীঘাতে, নিজে তো মৎসব করে এসছেন, মৎসব বলতে আমি অন্য কোনো খারাপ হতে বুঝছি না, যে কোটি টাকা খরচা করে এসছেন ওই রথযাত্রার ইভেন্টটাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন, সাকসেসফুল করার চেষ্টা করেছেন। এতে গেলো একটা দিক। আরও একটা খবর শুনবেন, এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া আরও একটা খবর আপনাদের কাছে বলা দরকার, সেটাও আপনাদের জেনে রাখা দরকার। আমি মিডিয়াতেই রিপোর্টটা দেখছিলাম, সব মিডিয়া এগুলো করে না, টুকরো টুকরো খবরগুলো ভেসে আসে। সেটা হচ্ছে রথের দিন যে রথের চাকাটা বিগড়েছিল না, সেই নিয়ে এবার পূর্ত দফতরে তদন্ত কমিটি হয়েছে, পাঠিয়ে দিয়েছেন দীঘায়। কেন, মানে এটা ছিল হিটকোর আন্ডারে। এবার পূর্ত দফতরে সিভিক ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টিম গেছে দীঘায়, এবং মিডিয়াতেই দেখলাম যে সেই টিম ইনভেস্টিগেশন করেছেন কেন রথের চাকা বিগড়েছিল, সেই রিপোর্ট এসে নবান্নে জমা করেছে। আমি ভাবছিলাম একটা রাজ্য সরকার কত বড় প্রতারক সরকার না হলে এটা করতে পারে বলুন তো, কত বড় প্রতারক সরকার না হলে এটা করে। আপনারা যারা রিটায়ার করে গেছেন, আমি সরকারি কর্মচারীর মুখে শুনছিলাম, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ে পেনশন কিছুতে হচ্ছিল না, একজন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ভদ্রলোক ফোন করেছেন, করে তার পেনশন আদায় করিয়েছেন, বকেয়া দিচ্ছে না তাকে। যে স্বাস্থ্য সংক্রান্ত ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম আছে, একজন 86 বছরের বৃদ্ধ আমাকে ফোন করে বলছিলেন যে আমার 36,000 টাকা বিল বাকি, 2400 টাকা দিয়ে টাকা দিচ্ছে না, পাগল হয়ে গেছি আমি। দিনে আমাকে প্রায় 4,000 টাকার কাছাকাছি ওষুধ কিনে খেতে হয়, আমি কি করে বাঁচবো জানি না। আমি কিডনির পেশেন্ট, আমি হার্টের পেশেন্ট, আমি 500 টাকা পেনশন ফোরগো করে তারপর আমি শেষ পর্যন্ত ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমে ঢুকেছিলাম, বহুকাল আগে রিটায়ার করেছি, আমার জীবন বিপন্ন। আর সেই সময় দাঁড়িয়ে এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে দীঘায়। আমি পাশাপাশি আপনাদের রেফারেন্সটা দিচ্ছি। সেই সময় দাঁড়িয়ে চাকা কেন বিগড়লো তার জন্য পূর্ত দফতরে সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের টিম পাঠিয়ে সেটার জন্য দীঘাতে পাঠানো হয়েছে, তার রিপোর্ট নবান্নে পেশ হয়েছে। এবং তারপর হাই লেভেল মিটিং হচ্ছে। উল্টো রথযাত্রাতে 5 জন মন্ত্রীকে আবার পাঠাচ্ছেন, যে মন্ত্রীরা ছিলেন ওখানে সেই মন্ত্রীদের আবার নাকি পাঠাচ্ছে, মিডিয়াতে রিপোর্ট। আমি বলছি বাংলার মানুষ ভাবুন, কাকে আপনারা রানী করেছেন, কাকে রানী করেছেন, এবং একে বিদায় করা উচিত কিনা। আমি বলছি তৃণমূলের লোকজনকেও বলছেন, তারা সমর্থক,
যারা কর্মী তাদেরও বলছি, এই মহিলাকে কেন বিদায় করা দরকার, কেন এই শাসনের অবসান দরকার। আপনারা ভাবুন, আজকে আমি শেষ করছি এই কথাটা বলি, চিন্ময় প্রভু নিয়ে যার উদ্বেগ নেই, তার রথের চাকা নিয়ে উদ্বেগ আছে। যে 86 বছরের বৃদ্ধ আমাকে বলছেন যে আমার স্বাস্থ্য স্কিমের টাকার বিল পর্যন্ত মেটাচ্ছেন একটা সরকার, নিশ্চয়ই টাকার অভাব। আমি গত 2 দিন আগে দেখছিলাম আবার 1000 কোটি টাকা বাজার থেকে ধার করছে। হাসি মুখের বিজ্ঞাপনের অন্ত নেই। প্রতিদিন পেটুয়া সংবাদপত্রগুলোকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন ছাড়ছেন। আর ওদিকে এই রাজ্যের অসংখ্য দীর্ঘশ্বাস ফেলার দিয়ে না পাওয়া সরকারি কর্মচারীরা দিনের পর দিন চোখের জল ফেলছেন। দেখার সময় নেই তার উল্টো রথের চাকা ঠিক আছে কিনা সেটা দেখার সময় আছে। ভাবুন, বাংলার মানুষ ভাবুন।